নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। লোকসভা নির্বাচনে গোটা রাজ্যের 6টি আসন বাদ দিলে এই তপ্ত দাবদাহের মধ্যেও প্রচারের বিভিন্ন জায়গাতে বেশ বড় রকমের যাকে বলা হয় ঝক্কি, সেটা পোহাতে হচ্ছে সমস্ত রাজনৈতিক দলকেই। তার কারণ হচ্ছে প্রচন্ড উষ্ণ তাপ, তার মধ্যেই যেহেতু লোকসভা নির্বাচন, তার প্রচার তাদেরকে করতেই হবে। তবে এই আবহাওয়াজনিত যে উত্তাপের যে বিষয়, তার সঙ্গেও যুক্ত হয়ে গিয়েছে যে বিষয়টি, সেটা হচ্ছে যে রাজনৈতিক নেতাদের যে লোকসভা নির্বাচনের প্রচারে নেবে যে কথাবার্তা, তারা যে মন্তব্য করছেন, একে অপরের দিকে যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন, তা এই মুহূর্তে অন্যতম একটা আকর্ষণের বিষয় হয়ে উঠতে চলেছে এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই বাংলাতে। 2021-এর বিধানসভা নির্বাচনের সময় এটা দেখতে এখানকার মানুষজন অভ্যস্ত ছিল। বলা ভালো, বাংলার এই প্রচারের একে অপরের বিরুদ্ধে তোপ দাগার বিষয়টি কার্যত জাতীয় স্তরের রাজনীতিতেও নজর কেড়ে নেয়। তো 2024-এর লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে একই পরিস্থিতি এই মুহূর্তে এখানে তৈরি হয়ে রয়েছে। প্রথম যে 6টি আসনে নির্বাচন হয়ে গিয়েছে, তা নিয়ে মূলত দুই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একে অপরের দিকে চ্যালেঞ্জ ছুড়েছে, কে কটা আসন সেখান থেকে ছিনিয়ে নিতে পারবে সেই বক্তব্যের কথা তারা বারবার ধরে বলছে। প্রসঙ্গে আসি, সন্ধ্যায় আমরা যেখান থেকে ফিরছি প্রচারের ক্ষেত্রে দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়েও দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তার দুধারে বিভিন্ন জায়গাতে বহু মানুষজন তারা এখানে প্রচার চালাচ্ছেন। এবং সেই প্রচারের ক্ষেত্রে দাঁড়িয়ে যেটা শুরুতে আপনাদেরকে বলছিলাম, যে একে অপরের দিকে চ্যালেঞ্জের কথা বারবার ধরে বলার কাজ তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। এর মধ্যে প্রথম আজকে দেখতে পাওয়া যায় যে একই সঙ্গে অমিত শাহ, যোগী আদিত্যনাথ তারা বাংলাতে এসে সভা করলেন, এবং যে কেন্দ্রগুলো থেকে তারা সভা করেছেন সেই সভার ক্ষেত্রে দাঁড়িয়ে তারা তৃণমূলকে অল আউট আক্রমণের জায়গাতে গেছেন। এই অল আউট আক্রমণের মধ্যে দাঁড়িয়ে একদিকে হচ্ছে যে সন্দেশখালীর প্রসঙ্গের কথা বারবার ধরে উঠে এসছে, একদিকে দাঁড়িয়ে হচ্ছে যে বাংলার অর্থনৈতিকভাবে কেন পিছিয়ে পড়ছে সেই বক্তব্যের কথা বারবার ধরে তারা তুলে এনেছেন। এবং অবশ্যই যোগী আদিত্যনাথ তার বক্তব্যের ক্ষেত্রে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের সঙ্গে এই রাজ্যের কোথায় কোথায় ফারাকের যে জায়গা, সেই বক্তব্যও তিনি তুলে এনেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষেও দেখতে পাওয়া গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দুটি সভা করেছেন, মালদাতে রোড শো করলেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমাতে গিয়ে তিনিও সেখানে সভা করলেন। ফলে দুই রাজনৈতিক দলের যারা হেভিওয়েট নেতা নেত্রী যারা রয়েছেন, সেই হেভিওয়েট নেতা নেত্রীরা তারা ইতিমধ্যে সভা করছেন, এবং তাদের যে সভা, তাদের যে বক্তব্য, তা ঘিরে বাকি ধাপের যে লোকসভা নির্বাচনের পর্যায়গুলি রয়েছে তাকে ঘিরে আরো বেশি করে একটা রাজনৈতিক বিষয় সম্পর্কে মানুষের মধ্যে একটা আগ্রহের জায়গা তৈরি হতে শুরু করেছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আজকে চ্যালেঞ্জ এবং পাল্টা চ্যালেঞ্জের বক্তব্য চলেছে হচ্ছে দুপক্ষের মধ্যে। এরই মধ্যে অমিত শাহ এদিনকে আজকে তার বক্তব্যের ক্ষেত্রে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার চেষ্টা করা হচ্ছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা তার বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন যে অমিত শাহ তিনি তার ছেলেকে জয় শাহকে যে জায়গাতে বসিয়েছেন, বা তিনি যে ধরনের নীতিতে বিশ্বাস করেন, সেই নীতির সঙ্গে তাদের নীতির কোনো মিল নেই। ফলে তিনি সাংসদ হিসেবেই তিনি রয়েছেন, এবং আগামী দিনের যে পরিস্থিতি হবে তাতে মানুষের ইচ্ছার ওপর কোথাও গিয়ে কোনো পদ তাকে পেতেই হবে, এই ধরনের জায়গাতে তিনি নেই। আবার আজকে যোগী আদিত্যনাথ তিনি এই রাজ্যের প্রচারে এসে বলেছেন যে বাংলার যা পরিস্থিতি, গত 7 বছরে উত্তরপ্রদেশে তা হয়নি, উত্তরপ্রদেশে কোনো ধরনের আইন শৃঙ্খলা জনিত সমস্যা কখনো হয় না। আর একে আবার পাল্টা আক্রমণ করতে নেবে যে তৃণমূল কংগ্রেস সেখানে হাতরাস, উন্নাও, লখিমপুর খেরির ঘটনা তারা সেখান থেকে তুলে ধরছে। ফলে শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম, যে যত নির্বাচনের দিন কয়েক দফা করে এগিয়ে চলেছে, ভোট এগিয়ে আসছে, বিভিন্ন লোকসভা আসনগুলোকে ধরে ধরে, ততই এই রাজনৈতিক নেতারা প্রচার করতে নেবে একে অপরের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য, আক্রমণ প্রতি আক্রমণের জায়গাতে যাচ্ছে। এরই মধ্যে আজকে দেখতে পাওয়া গিয়েছে যে এক্স স্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি পোস্ট করেছেন, এবং সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন যে 1 সপ্তাহের মধ্যে তিনি একটি তথ্য সামনে নিয়ে আসবেন, যে তথ্যের মধ্যে দিয়ে আসলে বাংলাকে কুলুষিত করা হয়েছে একটি নির্দিষ্ট অংশের তরফ থেকে, সেটাকে তিনি সেই তথ্য দিয়ে জানাবেন। আবার এটি নিয়েও বিজেপির তরফ থেকে পাল্টা আক্রমণ করা হচ্ছে, এবং বিজেপি সেখানে দাঁড়িয়ে বলছে যে কোথাও কোনো কলুষিত করার জায়গা হয়নি, যা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, এবং
আদালত যে সিদ্ধান্তগুলো জানাচ্ছে বা রাজ্যের বিভিন্ন জায়গাগুলোতে যে সংক্রান্ত পরিস্থিতির খোঁজ খবর আসছে তার ভিত্তিতেই যাবতীয় হচ্ছে, এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তবে অনেকেই বলছেন যে আসলে রাজ্যের দ্বিতীয় দফা নির্বাচনের দিন সন্দেশখালীতে যেভাবে সিবিআই তল্লাশি চালায়, এনএসজি কে নামানো হয়, আসলে কোথাও গিয়ে বোধহয় সেই দিনকার কোন একটি তথ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রকাশ করা হতে পারে, যে কারণে তিনি মন্তব্য করেছেন। প্রসঙ্গত আজকেও যেটা দেখতে পাওয়া গিয়েছে সেটা হচ্ছে যে সন্দেশখালীর যিনি বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং তার অনুগামীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের এক দফাতে বেশ রাজনৈতিক তপ্ত বাক্য বিনিময়ের পাশাপাশি সেখানে একটি গন্ডগোলের ঘটনাও ঘটেছে এবং যা নিয়ে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন। ফলে চ্যালেঞ্জ আর পাল্টা চ্যালেঞ্জের খেলা এই মুহূর্তে লোকসভা নির্বাচনে অন্তত বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রচার, সেই প্রচার কভার করতে গিয়ে রাজনৈতিক নেতা নেত্রীদের বক্তব্য শুনে তা মনে হচ্ছে। তবে এসবের বাইরে বেরিয়ে যারা সাধারণ মানুষ, যাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, তারা অবশ্য বলছেন যে আসল চ্যালেঞ্জ বোধহয় হতে চলেছে এই যে গরম। এখনো পর্যন্ত মানে গাড়ির বাইরে যদি বেরোনো হয় যে ধরনের তাপমাত্রা সহ্য করতে হচ্ছে, আপনারাও যারা রয়েছেন আপনাদেরকেও যে ধরনের গরম বা এই পরিস্থিতি সহ্য করতে হচ্ছে, সেই পরিস্থিতির মধ্যে নির্বাচনে অর্থাৎ ভোট দিতে যাওয়া, ভোটের লাইনে দাঁড়ানো এবং যে স্প্যান জুড়ে এখানে ভোট হচ্ছে, যেভাবে প্রচার ক্রমাগত বাড়তে শুরু করেছে, এই গরমটাও হয়ে গেছে বোধহয় আসল একটা চ্যালেঞ্জের জায়গা রাজনৈতিক দলগুলোর কাছে। তবে সব মিলিয়ে কোন দলকে কে সমর্থন করছেন, কোন প্রার্থীকে কে পছন্দ করছেন, কে কত শতাংশ ভোট পেলেন, সেই চ্যালেঞ্জ আর পাল্টা চ্যালেঞ্জের মধ্যে থাকলেও আগামী 4 জুন অবশ্যই তার উত্তর পাওয়া যাবে। তবে দুদফা নির্বাচনের পর যেভাবে গরম বাড়ছে, তেমনি রাজনৈতিক উত্তাপ ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে গোটা রাজ্য জুড়ে। এই সংক্রান্ত তথ্য খবরের জন্য অবশ্যই নজরে রাখবেন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ।